الله أكبر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অন্য একটা নতুন একটা টপিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে চেষ্টা করব এটার সমস্যা কীভাবে সমাধান হতে পারে, এবং এমন হতে পারে আজকে যে বিষয়ে আমি আলোচনা করব এটা হয়তো অনেকের সাথে মিলে যেতেও পারে। এই জন্য আমি প্রথমে ক্ষমা প্রার্থী। আমি আজ যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের যে সমসাময়িক যে সমস্যাগুলো হচ্ছে প্রতিনিয়ত, এই সমস্যা উল্লেখযোগ্য যে প্রবলেমগুলো আমরা ফেস করছি দৈনন্দিন জীবনে চলতে ফিরতে বসবাস করতে, ওই বিষয়ে আজকে একটু আলোচনা করব। আচ্ছা, আমাদের দেশের সবচেয়ে বড় একটা যে সমস্যা আছে অর্থনৈতিক, এটা শুধু আমাদের নয়, এটা সারা বিশ্বের একটা মেজর সমস্যা। অর্থনৈতিক সমস্যাটাই আমাদের সবার জীবনে কম বেশি ইফেক্ট হয়। এটা একটা অনিশ্চিত সমস্যা। কারণ হচ্ছে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এই সমস্যার সমাধান জন্য কোনো যথাযথ পদ্ধতি আছে বা কোনো সমাধান আছে। তো অর্থনৈতিক সমস্যাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেকারত্ব, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট। পৃথিবীর কোনো মানুষই চায় না সে বেকার থাকুক। প্রত্যেকটা মানুষ চায় সে স্বাবলম্বী হোক। এখন এই স্বাবলম্বী হওয়ার জন্য তাকে তো সেই কর্মজগতে প্রবেশ করতে হবে, ঠিক না? এখন কর্মজগৎ যদি না থাকে তাহলে তো সে কাজ পাবে না। এখন কাজটা কি বলতে কি আমাকে অফিস আদালতে কাজ বুঝি নাকি অন্য কিছু বুঝি? কাজ বলতে বোঝানো হচ্ছে যে আমি একজন কর্মক্ষম মানুষ, আমি একটা কর্ম করব এবং বিনিময়ে কী নিব? আমি আমার পারিশ্রমিকটা নিব। এখন কর্মটা আসলে কী হবে? একটা সময় ছিল আমরা শুধু কাজ বলতে বুঝতাম যে অফিস আদালতে বিভিন্ন ধরনের কাজ, ছোট পদ থেকে বড় পদ। আচ্ছা ঠিক আছে, মানলাম এটা, কিন্তু আমাদের দুনিয়া তো বিশাল বড়। এখানে কেন আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? এখন কাজ হচ্ছে দক্ষতা। আপনি যত দক্ষ হবেন, যত প্রফেশনাল হবেন, আপনি তত কাজ পাবেন। অর্থাৎ লার্নিং ইজ আর্নিং হওয়া উচিত আমাদের জীবনে। এটা অনেকে বলে, কিন্তু আমি এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। না, এটা হইতে পারে না। লার্নিং দেন আর্নিং এটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। লার্নিং হচ্ছে আগে শিখব, শিখতে 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 লেখাপড়া যদি কথা বিষয়ে বলি, মেট্রিক পাস করে, ইন্টার পাস করে, অনার্স মাস্টার্স করে তারপর আমি আর্নিং করব। কথা সত্য। দুনিয়া প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা বাবা মা চায়, প্রত্যেকটা স্টুডেন্ট চায়, প্রত্যেকটা চায়, মানে যারা আছে নিজ পায়ে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা কি আসলে দাঁড়াতে পারতেছি? আপনারা বলেন, কখনো দাঁড়াতে পারতেছি না। কারণটা কি? ভুল পথে আসছে আমরা, ভুল পথে। কারণ হচ্ছে 10 জনকে গরিব করলে তো একজন বড়লোক হবে, আর্থিকভাবে বলতেছি। 10 জনকে নিচে নামারে একজন উপরে উঠবে, এটাই সত্য। এই যে ভুল একটা পথে, এই কথাটা আমাকে বুঝতে পারি না। আমরা এখন কি হয়ে গেছে, সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব, টিকটক যেটা বলেন, আমরা খালি দেখছি আর দৌড়াচ্ছি। ও রাজহাঁস চাষ করে কোটিপতি হয়ে যাচ্ছে, ও পান বেচে এই হয়ে গেছে, ও জিরা পানি এটাকে সেটা হয়ে যাচ্ছে, ওই সুন্দরী তো আমার হাতে রান্না খেয়ে হয়ে গেছে। আরে ভাই, এভাবে কি জীবন চলে? আপনি বলেন।
দুদিনের বৈরাগে ভাত দেখা অন্ন। উন্নত বিশ্বে কীরকম উন্নত হয়েছে আপনারা বলেন? আপনার যদি ওষুধে যদি ভেজাল হয়, আপনার জীবনটা কী হবে? মৃত্যু হবে। আর শিক্ষা যদি ভেজাল হয়, আপনার জীবনটা কিন্তু পঙ্গু হবে। এখন আপনি কি আমার সাথে একমত? পঙ্গু জীবনের চেয়ে মৃত্যুটাই ভালো। যদি একমত না হন তা ঠিক আছে, তাহলে আমি কিছু কথা বলতে হবে। কারণ এই সমাজে আমি একা না, আমাদের সাথে আপনারাও বসবাস করে। পাশের ঘরে যদি আগুন লাগে, নিজের ঘরে কিন্তু আগুন যে রাখবে না এই গ্যারান্টি কিন্তু নাই। এটি হচ্ছে মেন সমস্যা। আমরা সবাই যে যেমনি পারতাছি উপদেশ দিয়ে যাচ্ছি, ভাই এমনি করেন, অমনি করেন, এমনি যান, সেমনি যান। আরে ভাই, বুদ্ধিজীবী আর পণ্ডিত এক না। আপনাকে একাডেমিক জ্ঞান নিয়ে চলাচল করতে হবে। আর আপনি যদি একাডেমিক জ্ঞান না নিয়ে যদি উপদেশ দেওয়া শুরু করে দেন, এটা তো হয় না। এই যে আমরা যখন পার্ট টাইম স্টুডেন্ট পড়াই, আমাদেরকে কত কৈফিয়ত দিতে হয় যে স্যার আপনি কোথায় লেখাপড়া করেছেন, আপনার রেজাল্ট কি, আপনার এটা সেটা কি, ঠিক না? এই যে একটা ভণ্ডামি, আমাদের দেশের মানুষের ভণ্ডামি। আমি বলি আন্টি আঙ্কেল, আপনি যখন হাসপাতালে যখন যান, ডাক্তার সাহেবকে বলেন যে ডাক্তার সাহেব আমাকে বাঁচান, এটা বলেন নাকি বলেন ডাক্তার সাহেব আপনি কোন মেডিকেলে পড়েছেন, আপনি সিজিপি কি, এগুলো বলেন না। কি বলেন? ডাক্তার সাহেব আমার বাঁচান। বাঙালি কিন্তু জাতের মাতা তারে ঠিক, একটা মানে নিজ জাতির প্রতি কথা বলতেছে। আসলে বাঙালি বলেন কথা নাই, আমরা মানুষ। কিন্তু আমার সমাজটা দেখতে হবে, কিন্তু সমাজটা কোন পদে আছে। এই সমাজ হচ্ছে ক্ষুধার্ত সমাজ, আগ্নেয়গিরির মতো তরাবিহীন। হেনরি কিসিঞ্জার কিন্তু তরাবিহীন রাষ্ট্রপতি থেকে আমি জানি না, আমি বলা উচিত ছিল তরাবিহীন সমাজ। এই সমাজে খালি চাই চাই চাই, খাই খাই খাই, অলটা খাবো, তালটা খাবো, আমারটা খাবো। নিজে যে অনেক কিছু আছে এটা সন্তুষ্ট না। সেই 10 জনের খাবারটা হক নষ্ট করে নিজের কাছে নিয়ে আসবে। তার কথা হচ্ছে আমি 10 জনকে গরিব করে একজন ধনী হব। এই হচ্ছে সেই কথা। এখন যে কথা বলতে চাচ্ছিলাম, আনএমপ্লয়মেন্ট। দেখেন, আমি আগেই পর্বে বলেছি আমার দেশটা কিন্তু ছোট একটা রাষ্ট্র, সেই বিশাল আয়তন নেই। এখন কথা হচ্ছে কেন ছোট হলো? দেখেন, তার আগে আমাকে ব্যাক করতে হবে। 1947 সালে যে ব্রিটিশ সরকার দেশটাকে ভাগ করলো, এই দেশটাকে ভাগ করার অধিকার কে দিয়েছে বলেন আমাকে? এটা আমাদের বাপদাদার দেশ, এটা আমাদের বঙ্গভূমি, অখণ্ড বাংলা, ঠিক আছে? অখণ্ড বাংলাটাকে তারা কী করো ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডিভাইড করছে বার্থডে কেকের মতো, যে এটা সংঘর্ষ থাকবে। আজকে আমরা ছোট্ট একটা স্পেসে আবদ্ধ হয়ে পড়ছি, ছোট্ট একটা স্পেসে কোটি কোটি মানুষ, 22 কোটি মানুষ বা 20 কোটি মানুষ হতে পারে, লুকানো যাবে না। এখন কথা হচ্ছে দেশটা যে ভাগ করা হলো, তারা যে বললো যে আমরা অথরাইজভাবে দেশটা ভাগ করছি, এই দেশে তাদের ছিল এটা? উড়ে এসে জুড়ে বসে ভাগ করে দিয়ে গেছেন, এক জাতিকে আবদ্ধ করে দিয়ে চলে গেছেন। এটা তো আমাদের বিষয় না। আমাদেরকে কী করতে হবে? ভবিষ্যতে তাকাতে হবে, সত্য সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আমাদেরকে আমাদের ভূমি দরকার। আর ভূমিটা কেউ উদ্ধার হবে, কেউ বিস্তারিত হবে, এটা আমাকে আসলে বলতে হবে না। জমি যা রাজত্ব তা, এটা মনে রাখবেন। এই বাংলা জমিটা খুবই উর্বর, এটা মনে রাখবেন। কিন্তু আমরা কিন্তু একতাবদ্ধ হতে পারি নাই, যার কারণে তা কিন্তু সফর চলে গেছে, একটা ঝামেলা বাধা দিয়ে গেছে। কিন্তু একটা পরিণতি ঘটছে 1971 সালের যুদ্ধে, ক্লিয়ার? এখন সামনে যে একটা হবে না, এটা অস্বীকার করা যায় না। আমি ক্ষুদ্র মস্তিষ্কে বলতে পারি আমাদের সবার কম বেশি প্রস্তুতি নিয়ে রাখা উচিত, যেহেতু আমাদের একটা দেহ দুই টুকরা হয়ে গেছে। এটা বুঝতে হবে, মানতে হবে। এখন আসি ব্যাঘাতের সমস্যা। আজকে দেশ যদি বিশাল একটা ভূখণ্ড থাকতো, তাহলে আজকে এই সমস্যাটা হতো না। ছোট একটা স্পেসে আমরা জনসংখ্যা বেড়ে যাচ্ছি, আর জনসংখ্যা যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সেই অনুযায়ী কি আমাদের কর্মসংস্থান হচ্ছে না কিন্তু। এখন এই যে বেকারত্ব, আমরা যদি পত্রপত্রিকায় যদি তাদের ডাটাবেসটা দেখি বা তাদের পরিসংখ্যান দেখি, দেখা যাচ্ছে যে 60% প্লাস শিক্ষিত বেকার, 60%। আর অশিক্ষিত, আমি শিক্ষিত বলতে বোঝাচ্ছি সার্টিফিকেট দাঁড়িয়ে, আমি কিন্তু বলতে পারতেছি না প্রত্যেকটা মানুষ কিন্তু শিক্ষিত, বুদ্ধিজীবী। আর যাদের একাডেমিক জ্ঞান নেই, আই মিন সার্টিফিকেট নেই, তাদের কিন্তু মেনলি 15%-এর মতন বেকার। তা আপনি কোন দেশে আছেন দেখছেন? যে দেশে অন্যায়টা হচ্ছে ন্যায়, যে দেশে খারাপটা হচ্ছে ভালো, আপনি সেই দেশে কিন্তু আছেন। আপনার চোখ দিয়ে দেখা দিচ্ছে কিন্তু। তা আপনি কেন লেখাপড়া করতে যাবেন? কেন লেখাপড়া করতে যেয়ে আপনি বেকার খাতে নাম তুলবেন? একটি স্টুডেন্ট লেখাপড়া করতে করতে কত বছর চলে যায়, তার কত ব্যয়, কত আয় হয়, এটাকে আমরা চিন্তা করছি? স্কুল থেকে তার লেখাপড়ার খরচ, বই খাতা কলম টিচারের খরচ, একটা স্টুডেন্ট ফ্যামিলি বসে পড়ে, এটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। এইভাবে একটা স্টুডেন্ট আস্তে আস্তে সে সনদ অর্জন করে। কিন্তু সেই স্টুডেন্ট যখন পাস করে, যখন ফিল্ড ওয়ার্কে নামে, দেখে তার জব নেই। আর থাকবে বা কী করে বলেন? এটা আমি তো আগেই বলে দিয়েছি। এখানে এখানে লেখাপড়া করবেন তো মানুষ মরবে, একটা কথা আছে। তাই লেখাপড়া করবো না আমরা? অবশ্যই করতে হবে। লেখাপড়া জীবন হয় না তো।
উন্নত বিশ্বে আগে লেখাপড়াকে গ্রহণ করেছে, যে জন্য আজকে তারা ডোমিনেট করতে পারছে। আর আমাদের কী করেছি আমরা? অর্থনীতি গ্রহণ করছি। আজকে আমরা লেখাপড়া বলতে বুঝি জ্ঞান চর্চা। আমাকে লেখাপড়া স্কুল করার দরকার নেই তো। আমার লেখাপড়া ঘরে আমি জ্ঞান চর্চা করবো। আমি দরকার পড়ে পরীক্ষা দিব, বোর্ড পরীক্ষা দিব, বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিব। আমার এরকম একটা লেখাপড়া দরকার। কিন্তু এই লেখাপড়াটা করার জন্য আমাদের কী করা হচ্ছে? আমাদের প্রতিষ্ঠান করা হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, আপনারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কী শিক্ষাটা দেওয়া হচ্ছে? আমাদের মূল্যবান সময়টা সে নষ্ট করতেছে ছোটোবেলা থেকে। ছোটোবেলা প্রতিদিন 6 ঘন্টা 1 2 3 4 5 পাস কর, 10 পাস করবো, ইন্টারমিডিয়েট পাস করার পর আমরা সবাই খালি মুখ ছবিতে এগিয়ে যাচ্ছি। আমাদের ইনভেনশন নাই, আমাদের কোনো ক্রিয়েটিভিটি নাই। থাকবে কী করে? আপনি ক্রিয়েটিভ কোনো বিষয় রাখা হয় নাই। আর যদি রাখা হয়, আপনি তো পাশই করতে পারবেন না। অর্থাৎ এখানে একটা রয়েছে একটা সর্বক্ষেত্রে বাঙালি দর্শন করে, এটা মনে রাখবেন। বাঙালি মানে হচ্ছে দর্শন প্রিয় বাঙালি। সে অপরকে দর্শন করে। দর্শন মানে পথে বোঝাচ্ছে এই কারণে যে অপরকে শোষণ করতে চায়। এটা আমার মুখের ভাষা। আমি দেখতে দেখতে আমার বয়স হয়ে গেছে। সে সুখী না, সে অপরের সুখটা নিয়ে সে দুঃখী হতে চায়। এটা মনে রাখতে হবে কিন্তু। তার খালি খায় খায়। আমি আবার বলতেছি, এই বেকার সমস্যার সামনে আরও বৃদ্ধি পাবে জনসংখ্যা। এখন জনসংখ্যা যদি 20 কোটি হয়ে থাকে, এখন যদি 3 কোটি তরুণ তরুণী বিয়ে করে, তার জনসংখ্যা তো 3 কোটি বেড়ে যেতে পারে। বাড়তে কতক্ষণ? আল্লাহর রহমতে। নিজেকে মালিক আল্লাহ, কথা সত্য। আল্লাহ আমার চোখ দিয়েছে, কান দিয়েছে, মাথা দিয়েছে কেন? চিন্তা করার জন্য। আমার কী করা উচিত? আমরা কি খালি ওই নিচু মনের অধিকারের পরিচয় দিয়ে কি নিজে একা একা বাঁচার চেষ্টা করবো? তাকে সমাজে মঙ্গল যে সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করবো? কিন্তু এখানে সমস্যা আছে। আপনি কাউকে ভালো উপদেশ দিবেন, সে কিন্তু উপদেশ নিবে না। সে নিজেকে বুদ্ধিজীবী মনে করবে। আমার একটা বন্ধু একটা কথা বলেছিল যে, বন্ধু, ধরো তোমার রাস্তার পাশে তোমার সার্টিফিকেট পড়ে আছে, আরেক পাশে 2 টাকা নোট পড়ে আছে। জনগণ কিন্তু তোমার 2 টাকা তুলে নেবে, সার্টিফিকেট তুলবে না। এবার বুঝতে পারছেন? আমরা যাতে কথা বলি, এত গাইডলাইন দিয়ে লাভ নাই। জনগণ বল, তুমি আমার চিনো, আমি কি এমনি বাংলাদেশে আসছি, আমি একটা বুদ্ধিজীবী। কথা সত্য। সমস্যা কোন দিকে? এখানে একাডেমিক জ্ঞান নাই। একাডেমিক জ্ঞান থাকতে গিয়ে তাকে লেখাপড়া করতে হবে। তাকে কী করতে হবে? শিক্ষিত হতে হবে। একটা একাডেমিক শিক্ষা শিক্ষিত, আর একটা স্বশিক্ষা শিক্ষিত। স্বশিক্ষিত অনেক সমস্যা আছে। এখন কথা হচ্ছে কোন বিষয়ে যাবো আমরা? এই যে আমাদের কৃষি প্রধান দেশ, এখানে কৃষি অর্থনীতিটা আমাদেরকে কী করতে হবে? ইস্টাবলিশ করতে হবে। আপনাকে বাঁচেন মরেন, কৃষি ছাড়া কোনো উপায় নাই। আপনি যত উন্নয়ন করেন, এই উন্নয়ন আমার ভ্যালু নাই। কারণ আমার দেশটা কিন্তু বিজ্ঞান মনস্ক না, এই জাতিটা অজ্ঞান মনস্ক। সেইখানে হুজুরকে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসবে, সে জীবন দিয়ে দিবে ধর্মের জন্য। আল্লাহ কি তার ইবাদত কবুল করবে? এই গ্যারান্টি আছে? কিন্তু আমাদের সে শিক্ষকরা কি সম্মানটা পায়? সে ইয়াটা পায়? আচ্ছা, শিক্ষকরাই অবহেলিত নির্যাতিত হচ্ছে। যারা মানুষ গড়ার কারিগর, তারা যদি কষ্ট থাকে, এই দেশটা জাতি কীভাবে ঘুরে দাঁড়াবে? এখন আপনারা সবই জানেন। আমি আসছি মেন সমস্যা। এই অর্থনৈতিক সমস্যাটার সমাধান করা যায় দীর্ঘমেয়াদী প্রক্রিয়া করতে হবে। প্রথম আপনার ফ্যামিলি থেকে শুরু করতে হবে ভাই। রাষ্ট্র দিকে আশা করেন না ভাই। রাষ্ট্র ওটা বাটপার। ও 10 টাকা খায়, 20 টাকা নিবে। ওর কাজ হলে ও হচ্ছে ধান্দাবাজ। রাষ্ট্র জনগণের সাথে সেবা করে না, ব্যবসা করে। ব্যবসা, এটা মনে রাখবেন। আর আপনি কি সেই ব্যবসায়ী, তাহলে কি গিনিপিগ হবেন, মুরগি হবেন? আপনি প্রথম ঘর থেকে তাকান। ছোটোবেলা থেকে সন্তানদেরকে আগে কী করবেন? ইস্টাবলিশ। ওই যে একটা কথা বললাম, রানিং দেন আর্নিং। এই কথা চলবেন না আপনি। এটা আপনি ইবলিশ শয়তানে বিশ্বাস করেন, রাষ্ট্র বিশ্বাস করবেন না। রাষ্ট্র কোনো দিন আপনাকে খবর নেবে না। আপনি কি বিপদে পড়ছেন নাকি সুখে আছেন? সুখে থাকলে সে দৌড়ে আসবে ফাইলপত্র নিয়ে, ভাই ট্যাক্স দেন, ট্যাক্স দেন, ট্যাক্স দেন। কিন্তু আমি যখন বলি ভাই বিপদে পড়ছি, তখন কেউ কি আসে না একটু সাহায্য করার জন্য? না, আসবে না। এবার বুঝতে পারছেন সেটা? জেনে শুনে কথা বলি, না বুঝে কথা বলি না। আপনি যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারেন কিছু করার নাই। আপনি হয়তো আমার চেয়ে ভালো বুঝেন। আমি রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছি না, আমি রাষ্ট্রের পক্ষে। আমাদের এমন রাষ্ট্র দরকার নাই যে রাষ্ট্র জনগণের বিপদের সময় বিন্দুমাত্র সার্ভিস দেবে না। এবং হ্যাঁ, রাষ্ট্র এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করে যার মানুষ ইচ্ছা করে আপনার বিপদে পড়ে। অনেক জিনিস আছে এটা। আপনার জন্ম নিবন্ধন থেকে শুরু করেন, পাসপোর্টে শুরু করেন, এনআইডি দিয়ে শুরু করেন, সব জায়গায় এগুলো ইচ্ছা করে করবে। যেন আপনি একটু ভুল করবেন, ভুল আপনার করবেন, ওরাই করবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ধরবেন। টাকা 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 টাকা। ভাই এসব আমার দরকার নেই তো, এসব দরকার আছে? আপনি আমার সব কিছু আইনদা তৈরি করে দিচ্ছেন ভাই, তা একটু বলেন। রাষ্ট্রকে বলতেছে ভাই আপনি একটু বলেন দেখি আমি কবে মারা যাব। আপনি তো সর্বময় ক্ষমতা অধিকারী, মহান আল্লাহর পর, ঠিক না? জনগণ কী খাবে, কী পড়বে না পড়বে, ঠিক না? আর আপনি আমাকে একটু ভরেন, রাষ্ট্রের আইন দিয়ে ভরে দেন। এই আজরাইল, তুমি কিন্তু ওর জীবনটা কিন্তু এত বছর আগে নিতে পারবে না। যদি নাও, তোমাদের মামলা করা হবে। পারবেন? তা আমি আইন মেনে রাবাস আমার সাতামতার আইন, এই আইনটা কি হয়? এই আইন তো হয় না। এই আইনটাকে ভাঙতে হবে। এই আইন করা হচ্ছে আপনি যদি উপর উঠতে না পারেন, আপনাকে নিচে নামানোর জন্য। এই জন্য দেখবেন গরিবই থাকে সারা জীবন, ধনী হচ্ছে, কালো টাকা মারি হচ্ছে। তা আমি সেটা বলতে চাচ্ছি, এখন সৎ পথে চলতে গেলে আপনার ব্যবসা করতে হবে। যত কষ্ট আসুক আপনাকে ইনকাম করতে হবে, যত বিপদ আসুক। এখন ইনকামটা করতে হবে আপনাকে কোথা থেকে বলেন? যেন আপনি বেকার না থাকেন। আপনি শুধু হাতে উপর নির্ভরশীল থাকতে হবে না, আপনাকে চিন্তার শক্তিতে নির্ভরশীল হতে হবে। এই হাত যে চলে যেতে পারে, আপনি যখন জীবিত মাথা খাটাতে হবে। আপনার সন্তানটা, আপনার ফ্যামিলিটাকে আপনি কোন পথে নিয়ে যাবেন? সৎ পথে নিয়ে যেতে চাইলে আপনাকে যুদ্ধ করতে হবে। এখানে যুদ্ধ করা মানে হচ্ছে নির্মম বাস্তবতা। আল্লাহ নবীকে বলে না এমন জামানা আসবে
যেন অসত্য সত্য হবে, মিথ্যা সত্য হবে, অশিক্ষিতরা যোগ্য চলে যাবে এবং ইমানটা বজায় রাখা খুবই কঠিন হয়ে যাবে। আজকে যেই যেমনি পাঠাচ্ছে কাব মানে ইনকাম নিয়ে পড়তেছে। অর্থাৎ এমনি শিক্ষা। ওই যে আমাদের সেক্স ফেয়ার সেক্স বলি, বিপরীত লিঙ্গ নারী। নারীদের জন্য অনেক কোটা-মোটা আছে যেমন সত্য। ছেলেদের কিছু আছে? আছে ছেলেদের কোনো আইন কানুন নাই। আমি শুনেছি। দেখেছি যে নারী নির্যাতন যেমন হয় কিনা, হ্যাঁ দেখেছি, অস্বীকার করব না। পুরুষ নির্যাতন কিন্তু দেখছি অনেক। আর সংসদে কি আছে পুরুষ নির্যাতন আইন? না, হয় নাই। এটা তো হাস্যকর ভাই। পুরুষরা কি খালি কি মাইর খাবে? একটু কি দাঁড়াতে হবে না? বৈষম্য কি সবাইকে পছন্দ করে? বলেন এটা? কখনো পড়ে না। ছেলে-মেয়ে যদি সমান হয়, সমান অধিকার হয়, ঠিক আছে। তারপরে একটা আইন তো করতে হবে। পুরুষ সুরক্ষা আইন। খারাপ তো বলি নাই। পুরুষ সুরক্ষা আইন। এই পুরুষ সুরক্ষা আইনটাকে যদি কোনো পুরুষ নির্যাতিত হয়, সে মামলা করবে। যদি ওই ব্রিটিশ আমলের মামলা থাকে, আর সে মামলার দরকার নাই ভাই। এগুলো ফালায় দেন। আপনি ইমানের সহকারে এগিয়ে যান। এখন আসছি সে কথায় যে আমাদের ব্যাঘাত সমস্যার মেইন কারণ হচ্ছে আমাদের সময়টাকে যথাযথভাবে কী করি না, মূল্যায়ন করতে পারি না। আমাদের সেই সময়টা মূল্যায়ন করতে হবে। এখন ছোটবেলা থেকে রেগে থাকতে হবে। আপনি আপনার সন্তানকে স্কুল কলেজে পাঠিয়ে দিতেছেন, আপনি কিন্তু এটা ভুল করতেছেন। ওই স্কুল কলেজ টিচাররা কিন্তু আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিবে না। তারা কিন্তু চাকরি করে, তারা জাস্ট অফিস করে। জাস্ট আপনার রিং পড়ায় ওকে ছাড়া দিবে আর পরীক্ষা দিবে। এভাবে হয় না। হ্যাঁ, পড়ান, স্কুল কলেজে পড়ান, সেই সাথে আপনি কাজ শিখান, হাতের কাজ, গাড়ি ড্রাইভিং, বিভিন্ন কাজ এর আগে পড়াবেন বলেছি। তাকে একজন প্রফেশিয়েন্ট বা প্রফেশনাল ব্যক্তিত্ব করে দেন, তাকে বাধা দিবেন না। তাকে কখনো তার কাজে বাধা দিবেন না। আপনারা একটু গাইডলাইন দিবেন, কী কাজটা করা উচিত, ভবিষ্যতে কী হবে না হবে। কারণ তাকে যদি আপনি সারাদিন ক্রিকেট খেলা নামায় দেন, সে কী খেলবে? তাকে ফুটবল খেলতে হবে। নবমীদের খেলা শেষ। উন্নত বিশ্বে এসব খেলা খেলে না। কিন্তু আমাদের চাপানো হচ্ছে, আমরা হচ্ছে হচ্ছে অলস জাতি। মানে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের অলসের জন্য খুবই পজিটিভ কাজ করে থাকে। আমরা সেরকম। এটা যা ব্যক্তিগত বিষয়। এটা আমাদের বিষয় না। কিন্তু সমাজেও একটা কথা। সমাজ কোনটা ভালো, কোনটা মন্দ এটা আমরা বলতে পারি সবাই। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এখন বিষয়টা হচ্ছে এই আনএমপ্লয়মেন্ট সমস্যাটা মেইন হচ্ছে যেটা একটু আগে বললাম যে বেকার সমস্যা। এটার জন্য আপনি প্রথম ঘর থেকে শুরু করতে পারেন। ঘরে মা-বাবা হিসেবে, ভাই-বোন হিসেবে, বড় ভাই-বোন হিসেবে আপনি একটা পলিসি গ্রহণ করবেন। এটা ফ্যামিলি পলিসি বা ফ্যামিলি প্ল্যানিং। ভাই, ফ্যামিলি প্ল্যানিং মানে এটা না বাচ্চা-কাচ্চা কম নিবেন, এটা না। ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে আপনার ফ্যামিলি ভিশন। আপনার ফ্যামিলি কোথায় যাবে না যাবে, কীভাবে নিয়ে যাবেন এটা। আপনি কেন রাষ্ট্রের দিকে তাকায় আছেন? রাষ্ট্র কীভাবে জব দিবে? সবাই যদি রাষ্ট্রের জব দেয়, রাষ্ট্র বিক্রি করতে হবে। দেশ ছোট একটা দেশ। খেয়ে পড়ে বেঁচেছেন আলহামদুলিল্লাহ। এই দেশে কী আছে রে ভাই? আপনি চিন্তা আবার দাঁড়ানো তাকান তো কয়টা ফসল হয়? আল্লাহ জানে কীভাবে যেমন খাওয়ায় বাঁচায় রাখছে। আল্লাহ ছাড়া কেউ জানে না। মহান শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা বেঁচে আছি। আপনি যত থিওরি দেন না কেন, আপনি তো বা এত একাডেমিক জ্ঞান নাই। যে যেমনি পারতেছে বস্তা লেকচার দিয়ে যাচ্ছে। কারণ এটা হচ্ছে তার কাজ। সে আপনাকে বোকা বানাচ্ছে, ব্যবসা করতেছে। আর আমি কেন কথাগুলো বলতেছি? কারণ আমি ফেস করে আসছি। আমি একদিন চলে যাব। এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। হয়তো আমার বংশধর এটা দেখবে, আপনারা দেখবেন, একটু সচেতন হবেন। আমার আগে দরকার আর্নিং দেন লার্নিং। এটা হচ্ছে আমার থিওরি। আগে আমি আর্ন করব, তারপর মানে আয় করব, তারপর আমি শিখব। এখন শিখাটা ২ ভাগে ভাগ করতে হবে। একটা মানুষে যদি শিখতে থাকে, তার এই শিখার পেছনে বাবা-মা কন্ট্রিবিউশন, টিচারের কন্ট্রিবিউশন, টাকা-পয়সা আর্থিকভাবে সে চলে যাচ্ছে। এখন তাই বলে কি আমার স্টুডেন্টদেরকে কি নামায় দিব লেখাপড়া ফাঁকে মানে বাদ দিয়ে? না। তাকে লেখাপড়া শেখানো উচিত। সেই সাথে যে সময়টা থাকবে, এই সময়টাকে বিভিন্ন কোর্স করা উচিত। এখানে হতে পারে ড্রাইভিং শিক্ষা, এখানে তো বিজনেস, এন্টারপ্রেনার যেটা বলি আমরা, বিভিন্ন হাতে কাজে শিক্ষা। বসে থাকা যাবে না, দক্ষ হইতে হবে। ১০ পদে কাজ শিখতে হবে আমাদেরকে। ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান হইতে হবে, স্যানিটারি কাজ শিখতে হবে। এ লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের দয়ানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু জুতা সেলাই করে খাইছেন। উনি কি উনি কি ইচ্ছা করে কি উনি দুজনের বাসায় ছিলেন না? উনি কি করতে পারতেন না? উনি কেন না খেয়ে ছিলেন বলেন এটা? ৪ দিন না খেয়ে ছিলেন। আর আমরা এক বেলা না খেয়ে পাগল হয়ে যাই। আমরা এতটাই কি ইমানদার হয়ে গেলাম? আমরা কি শিক্ষা নেই? শিক্ষা তো নিই না। খালি ভোগ বিলাস করলে কি হবে? আমি যদি ১০ জনের খাবার খেয়ে ফেলি, তো বাকি ৯ বান্দা কি পাবে এটা? এই যে আমাদের দেশের যে ধনী হচ্ছে, গরিব রয়েছে, সেই গরিব তো বাঁচতেই পারতেছে না। এর মধ্যে ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে। এই জন্য দায়ী হচ্ছে রাষ্ট্র কাঠামো। আমি আবার বলতেছি রাষ্ট্রের বিরুদ্ধে না, আমি সিস্টেমের বিরুদ্ধে। এই রাষ্ট্র সবার, এখানে জনগণের কথা চলবে। এই ব্যাপার যেন না হয় যে উনি ভোট পেয়েছে বেশি উনি হবে না। রে ভাই ১০০% ভোট কখনো পড়ে না। কেন পড়ে না? কারণ যারা ভোট দেয় না তারা কিন্তু দেখছে এই প্রার্থীটা তার জন্য যোগ্য নয়। আপনাকে সেই সুন্দর একটা কাঠামো নিয়ে আসতে আর যেন দানব না হয়। আর যেন রাজনৈতিক মুখোশের আড়ালে যেন তারা জনগণকে অত্যাচার না করতে পারে। যেন সম্পদ লুণ্ঠন না করতে পারে।
দুর্বলকে যেন দুর্বল না করতে পারে, সবলকে সবল না করতে পারে। ভাই এসব বাদ দেন ভাই, মৃত্যু আসবে ভাই। মানুষের হক আদায় করেন, ফ্যামিলির হক ভাই, আগে ফ্যামিলিটাকে নিয়ন্ত্রণ করেন। আপনি তো জনসেবা করতে আসেন, আমরা কি বলছি আপনি নেতার সাথে জনগণ সেবা করতে, আপনি কী সেবা করবেন আপনি এটা? ওই আমাকে আবার পিছিয়ে আপনার পিছিয়ে দৌড়াবো ওই চারিত্রিক সনদপত্রের জন্য? এটা আমার দরকার আছে আমার এটা? আমার চরিত্র আপনি জানেন কেন আমার চরিত্র সম্পর্কে? আমি অন্ধকারে কী করছি না করছি আপনি লিখে দিবেন অচরিত্র ফুলের মতো পবিত্র। এসব ভণ্ডার আমার দরকার নাই। এখানে প্রত্যেকটা মানুষ অবশ্যই পবিত্র। এসব অফিসের নিয়ম এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো বাদ দিতে হবে। এসব বাদ দিতে হবে। এসবের জীবন চলে না। এসব জীবন চলতে গেলে আপনার ফ্যামিলি নিয়ে যান। আপনার নিয়মকানুন আমার সব ভালো লাগে না। আমাদের নিয়মকানুন আমার সমাজ যেভাবে চলে ভালো হবে সেভাবে চলবে এটা। তাই বলে তো আমার সমাজের বিরুদ্ধে যাব না, আইনের বিরুদ্ধে যাব না। আমাকে এমন একটা আইন তৈরি করতে হবে যে আইনটা সবার জন্য সাম্য হবে এবং আইনের কঠোর প্রয়োগ থাকতে হবে। এরকম যেন না হয় যার ক্ষমতা বেশি সে চলে যাবে, আর যার ক্ষমতা কম তার হবে। ওই যে একটা কথা আছে না, কৃষ্ণ করলে লীলা খেলা আমরা করলে দোষ, এরকম। যদি আমি দুঃখিত, আমি এটা আমার সনাতন ভাই বোনদের বিরুদ্ধে কথা বলি নাই, একটা কথা বললাম। ওই যে প্রায় পত্রিকা দেখি, ইউটিউবে নিউজে দেখি যে এটা বাংলাদেশের পরে ক্যান্সারের মতো যে পরকীয়া। ওই ধনীরা করলে পরে প্রেম কাহিনী, আর গরিবরা করলে পরে পরকীয়া। এই যে দেখেন ঘটনাটা কী অবস্থা, সবই অর্থনৈতিক। এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা ভবিষ্যতে তাকান, কখনো সরকারি রাষ্ট্রের চাকরির আশা থাকবে না, কারণ এখানে জনসংখ্যার অভাব নাই 20 কোটি। আর যে ক্ষমতা থাকে সে কখনো কিন্তু ক্ষমতা অপব্যবহার করবে না, তার কোনো গ্যারান্টি নেই। সে পড়তে চাবে তার সন্তানকে বিকশিত করতে, আপনাকে কেন করবে এটা? আপনার জন্য পরীক্ষা দেন না কেন? এসব ভুংচুং, এগুলো হয় না। সব মানুষ যোগ্য কাজে। এখন সে একটা নাটক, আপনি পরীক্ষা দিবেন, ফর্ম তুলে পরীক্ষা দিবেন, কোনো গ্যারান্টি না আপনার রেজাল্ট কি জানা, একটা নোটিশ রেজাল্ট দিবে যে আপনি কোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড। এগুলো আশা থাকেন না ভাই। 25 বছর আপনার 25 থেকে 30 একটা স্টুডেন্ট চাকরির জন্য দৌড়াতে সে কী হয়ে যাচ্ছে, সে বৃদ্ধ হয়ে যাচ্ছে ভাই। আপনার ব্রেনটা মোটিভেট করেন, আপনি আপনি নেমে পড়েন। ওই যে আপনার একটা কথা চিন্তা, এদেশে বিয়ে কত ভাই, বিয়ে রাখবে না ভাই, জনসংখ্যা বাড়তেই আছে ভাই আল্লাহর রহমতে। এটা যে গজব, আপনি বিয়ে অনেক কঠিন করে ফেলছেন। এই দেনমোহর কাবির নাম এটা সেটা আর লাগবে না ভাই। এই পরকারে বিয়ে হবে আল্লাহর রহমতে। আপনি হয়তো আপনি হয়তো বিয়ে করতে পারছেন, আপনি ভালো মানের অধিকারী, হ্যাঁ, আল্লাহ বুঝে যে আপনার মতো অন্য মনে মেয়ে দুনিয়া আল্লাহ পাঠায় নাই, আপনি ভুলক্রমে দেশে এসে বসছেন। ভুলক্রমে এটার পরিণতি আল্লাহ অবশ্যই পরকারে দিবে, ডাবল বোনাস দিবে। বর্তমান আল্লাহ আমার এমন দেশে পাঠাইছো যে আল্লাহ কোনো সুযোগ সুবিধা পাই নাই, আমি এখানে যুদ্ধ করে পাচ্ছি, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, এই কথা বলবেন না। বলে আল্লাহ এখানে সম্মানটা পাই নাই, আমার হক নষ্ট করা হয়েছে। আল্লাহ আপনার পরকে ইনশাল্লাহ আপনাকে ডাবলকে 4 গুণ বোনাস দিবে অন্যান্য সম্পদের তুলনায়। তখন ওরা বলবে, বিশেষ করেন ভাই, এই যে দেখছেন সততা মূল্য, আপনি সৎ আছে বলে আপনাকে ভালোবাসে না, আপনি সৎ আছে বলে আপনি গরিব, আপনি সৎ আছে বা মিথ্যা কথা বলেন না ভাই। আমরা সবই জানি বুঝি তাদের সংকটে। এখন আপনার সিদ্ধান্ত নেন, এটা কোনো ভাই কোনো উল্টাপাল্টা কথা বলি না, মেনে নিছি। হ্যাঁ, আমরা সব মেনে নিছি এটা, যে আমরা ভণ্ড জাতি সে ভণ্ডামি করতে পারবো না। ওরা অন্ধ হইতে পারে, ওদের দুনিয়াতে অনেক রোগ, এই দুনিয়া থাকবে না, চলে যাবে দুনিয়া। এখন সততা আপনার বহন করে কষ্ট আসুক, এটা সত্য। আল্লাহর হুকুম হয় না, এই যেমন কথা সত্য। তো ওই জাতি কেন উন্নত করতেছে দেখেন, উন্নত জাতির শিক্ষার দিকে এগিয়ে, তার মানবিকতা আছে, আমাদের মধ্যে ভেজাল নেই। আমাদের এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে খালি সম্পদের মূল্য দেয়, সে বুঝে না যে একটা গরিব দেশের নাগরিক, আমার খালি জমিটা আছে, ডোবানাটাকে আমি ভরে বালুটার ফেরে আরেকজন হক নষ্ট করে আমি জমি মারছি, এটা কোনো সম্পদের ভ্যালু হলো ব্রিগেডসের কাছে, অ্যালেন মার্কসের এগুলো দাম আছে? বাঙালি বুঝে সে ভণ্ডামি করতেছে, তারপর সে সুখ পায়। এখানে একটা কথা বলতে যাচ্ছিলাম, ওই কিতাবুর রেহালাটা পড়বেন, হঠাৎ মনে পড়ে গেল ইবনে বতুতা বাংলাদেশ আসছিল, ওই দিল্লি থেকে আসছিল। সে কিন্তু অনেক নেগেটিভ কথা বলে গেছে, কিন্তু সেই কথা আপনারা কিন্তু পাবেন না আমাদের এই বাংলা ভার্সনের বইয়ে। কারণটা কি, আমরা ইতিহাস বিকৃতি না দর্শন করি। বাঙালি একটা দর্শন প্রিয় জাতি, সে দর্শন করতে চায় যে কাউকে, দর্শন ছোট দুর্বলকে দর্শন করতে চায়, খাবারকে দর্শন করতে চায়, তারপর সব জায়গাটাকে দর্শন করতে চায়। বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই ডোবানারা পুকুর, জিজ্ঞেস সে মিনি কক্সবাজার পরে। কি গরিব, গরিবের বরে রানী বরে, গরিবের আইফোন বরে, মানে বুঝতে পারছেন সে গরিব। আল্লাহ কি তার গরিব মানে ছেলে বেটা, তার সুস্থ সবল রাখছে আলহামদুলিল্লাহ। তুই নিজে যে গরিব বলিস, এই যে আল্লাহ তোকে গরিব বানায় রাখছে, নামে জমে টানে, এটা মনে রাখবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি তো হুজুরে বন্দিতে আসি নাই, হুজুররা তো হুজুরে ব্যবসা চালাবে, সে তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হুজুর দিন দিন মোটা হচ্ছে আর মুড়ি বা ইয়ার দিন চিকন হচ্ছে, এটাই তো আল্লাহ নবী কী বলছিল। আমরা সে শিক্ষাটা গ্রহণ করছি, কখনো গ্রহণ করিনি। ইনসাফ কায়েম করতে বলছিলাম সমাজ, ইনসাফ আমরা ইনসাফ কায়েম করছি পরিবার থেকে, সমাজ, রাষ্ট্র থেকে। আপনারা যারা ইনসাফ কায়েম করতে পারবেন না, আল্লাহ শাস্তি অবতারিত। এই জন্য জমি আছে ফসল নাই, পুকুর আছে মাছ নাই, নদী আছে মাছ নাই, গাছ আছে ফল নাই, কমে দিছে। আপনি ইনসাফ কায়েম করবেন না, এই অবস্থা হবে। আল্লাহ নবী যখন মা হালিমা ঘরে গেছিল, মা হালিমা ছাগলগুলো যখন খাবার খেতে যেত অন্য ছাগল সাথে, ওই বাকি ছাগলগুলো কি না খেয়ে আসতো না?
তা আমাদের মা হাঁড়ি মার ছাগল কি খেয়ে দিয়ে আসতো না? এটা গায়েবী খাবার ভাই, গায়েবী খাবার। আবার বিশ্বাস করবেন না পরে, সায়েন্স লাগবে না। আপনার রিজিক, আপনার খালি ইমানটা চেঞ্জ করে ফেলেন, অন্তরে কলবে নূর জারি করেন, আপনার খাবার লাগবে না, আপনি অনেক দিন বেঁচে থাকবে। কলবে জিকির, কলবে জিকির। আপনি খাচ্ছেন জাহিরি খাবার, আপনার দরকার বাতিনি খাবার। এই রুহ, এই রুহটা যদি জীবিত থাকে শরীর সচল, আর রুহ থাকে দেহটা অচল। আপনি রুহ খোরাকে চিন্তা করেন। আমরা সবাই ঝাড়বসি দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য, ছোট দেশ, কারে মাইটা কারে খাবো, কার দোলা কারে খাবো, এই দুনিয়াতে ভাই এগুলো কবর নিয়ে যাবে ভাই, একটু থামেন ভাই। লেখাপড়া উন্নত বেশি যান ভাই, খ্রিস্টান রাষ্ট্রে যান, তারা কখনো ভাই বোনের হক নষ্ট করে না। মুসলিম রাষ্ট্র বাড়ি দিলাম, আমরা তো ভাই মুসলমান না, আমার বাঙালি। আমার না হিন্দু, না বৌদ্ধ, না মুসলমান, না খ্রিস্টান, আমরা বাঙালি। এরকম ধর্ম নাই বলতে গেলে, তার কোনো চরিত্র নাই, তার ইমান নাই। আল্লাহ দুটো চোখ দিয়েছে কেন বলেন? এই জন্য বললাম ভাই, যারা ইমানদার আছেন কষ্ট করেন ভাই, বড় বড় কথা বললে হবে না। আমরাও সহ্য করে আছি, দাঁত কামড়ে আছি এই দেশ মাটিতে, যতদিন আল্লাহ বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ। তাও বলবো এসব ভণ্ডামি পছন্দ করে না ভাই। এখন আসেন, একটু কথা বড় হয়ে গেল। এখন লেখাপড়ার জন্য আপনাকে স্কিল হতে হবে, প্রফেশনাল হতে হবে আপনাকে। এক্ষেত্রে আপনি আইটি সেক্টর নেমে পড়বেন, আইটি সেক্টর। যে আমরা সিএসসি পড়ে আসছি, আমি ফিজিক্স পড়ছি, ম্যাথমেটিক্স পড়ছি, তেমন কোনো সুবিধা করতে পারিনি দেশে। হ্যাঁ, কিন্তু আইটি সেক্টর নেমে যাবেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সবাই কিন্তু আইটি সেক্টর কিন্তু নেমে পড়লে হবে না, আপনাকে যোগ্য, দক্ষ লোকের আন্ডারে আপনার শিখতে হবে, প্রতিষ্ঠান শিখতে হবে। এখন যারা ডিপ্লোমা করে আসছেন তারাও ভালো, আর যারা করেন না বিএসসি করেছেন তারাও অনেক ভালো, অনেক প্রফেশনাল। আপনি কেন দুনিয়াটা যেদিক যাচ্ছে আপনি সেদিক চলতে হবে। উন্নত বিশ্ব কিন্তু চোর পাটপাড়ে ভরা না, ওরা মেধাকে কী করে ইউটিলাইজ করে, আপনাকে সম্মান দেবে। আর আপনি যদি মেধা যদি ইউটিলাইজ করতে চান, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি নিজেকে তৈরি করতে হবে। বসে থাকা যাবে না ভাই, বসে বসে ঘুমের সময় নষ্ট করা যাবে না। সময় এখন যুদ্ধে যাবা, প্রিপেয়ার করা। এখন আপনার যুদ্ধ করতে হবে, প্রিপারেশন নিতে হবে। আপনাকে এস্টাবলিশ হওয়ার জন্য, আপনাকে অ্যাপল পার্সন হওয়ার জন্য এখনই সময় নিতে হবে। আপনার বসে থাকা যাবে না। শুধু কামড়া কাটলে হয় না রে ভাই, কামড়া কদিন কাটবেন ভাই, বিদেশে গিয়ে দেশে গিয়ে কদিন ফোটাঙ্গিরি করবেন? আপনি আমাকে বুঝেন। এই গ্রামে গেলাম সেদিন, জীবনে মানে খুব কম সঙ্গে গেছি, নাম বলবো না। গিয়ে দেখি চায়ের দোকানে বসছি, চায়ের দোকানে বসে আশেপাশে মুরব্বীরা বসে আছে। ওদের কথা শুনে মনে হলো ওদের ওখান থেকে ইউরোপ, আমেরিকা, ইটালি, জাপান যা 1-2 মিনিটের ব্যাপার। তা আমাকে বলবো, ভাই কোথা থেকে আসছেন? আমরা ভাই আমি অমুক গ্রাম থেকে আসছি। অমুক গ্রাম কোন থানা? অমুক থানা। অমুক থানা কোন জেলা? ঢাকা জেলা। কি করবো ভাই? ও, আমি দেখে মানে বাচ্চা হয়ে গেছি যে আমি কোথায় এসে বসলাম চায়ের দোকানে, এখানে দেখি সংসদ ভবন হয়ে গেছে। সবাই বুদ্ধিজীবী। আমি আসলে শুনছি কিন্তু কখনো দেখি নাই, এর মধ্যে দেখে আসলাম। সবাই টাকা চিনে ভাই, টাকা আসে টাকা চলে যায় ভাই। শিক্ষাটা থাকবে, শিক্ষাটা অর্জন করবেন দয়া করে। আর যারা ভাঙ্গারি ভণ্ডামি আছেন ভাই, ভণ্ডামি থামান ভাই। ফকিন্নি দেশে ভাই ছোটবেলায় পত্রিকায় 2টা পত্রিকা পড়তাম ছোটবেলায়, 94-95 সালে 5,000 কোটি টাকা মনে বাজেট ছিল ভাই, সারা দেশে ডোবানারা ছিল। এখন আপনি 2 দিনের বই লাগিয়ে ভালতে কোনো অন্য লেখাপড়া করেন ভাই, লেখাপড়া কইরা জ্ঞান অর্জন কইরা জীবনটায় গবেষণা নিয়ে চলে যান। স্কুল কলেজে পড়েন বা না পড়েন, বিশেষ বই কিনা শিল্পটাকে বাঁচায় রাখেন। লেখাপড়ায় বিনিয়োগ করেন, জ্ঞান চর্চা করেন। আল্লাহ নবী প্রথম ছিল আল্লাহ যে নবুয়ত দিচ্ছে, ইকরা বিসমিকা খার পড়েন প্রভুর নামে, আল্লাহর নামে। উনি তো পড়েন নাই, ব্যবসা করেন। উনি কি বলছেন? আল্লাহ কি বলছেন সফর করে? আগে জ্ঞানটা ফরজ ভাই। সবাই জ্ঞানের প্রতি পিছনে দৌড়ান, বিবেকবান হন, ইনসাফ কায়েম করুন, বাবা মা ময় মুরব্বিদের সম্মান করুন, ছোটদের আদর করুন, ইনসাফ কায়েম করুন, নির্মমতা দেখাবেন না, পশু পাখির হক আদায় করুন। আমি বলতেছি আমরা মানুষ এত খারাপ হয়ে গেছি, নিজে খাবারটা খাই, অপরের হক নষ্ট করি, পশু পাখির হক নষ্ট করি, ওরা বিচার দিবে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে। মনে রাখবে যে আমরা কী করছি না করছি। অতএব আজকে সেই কথাটা বলতে পারলাম না, আজকে বাকি কথাগুলো আমি পরবর্তী পর্বে অবশ্যই বলবো। আজকে যে আমি বেকারত্ব বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, সময় স্বল্পতার কারণে হয়তো কথাটা বলতে গিয়ে আপনাদের সাথে একটু গল্প হয়ে গেল। আমি খুবই আন্তরিক দুঃখিত। তো ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার প্রতি রাগ রাখবেন না। আমি ছোট মানুষ হতে পারি, হয়তো কথাটা গুছিয়ে বলতে পারি না, কিন্তু সামনে পর্বে অবশ্যই আমি অবশ্যই এটা গুছিয়ে বলার চেষ্টা করব, যেহেতু সময়টা খুবই কম। এবং আমি চেষ্টা করব পজিটিভলি, এখানে কোনো আমার স্বার্থ থাকবে না, এখানে আমার কোনো স্বার্থ থাকবে না, আমার সমাজ থাকবে, মানুষ থাকবে তাদের। কারণ আমাদের যা যেটা আছে আমাদেরকে সবার সাথে উন্নয়নে নিয়ে আমাকে এগিয়ে আসতে হবে। একটা কথা বলা আছে গৌতম বুদ্ধের বাণী, এটা খুব ভালো লাগছে। ওই যে সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল জীব সুখী হোক। আবার আর অনেক কথা আছে। আমাদের আমাদের সবাইকে সবার কথা পড়তে হবে। শুধু চোখ বন্ধ করে একমুখী হলে চলবে না। আল্লাহ সবাইকে সৃষ্টি করছেন, সবাই আল্লাহর বান্দা। যার যা বিচার আল্লাহ তার করবে। আপনি আমি বলার কে ভাই? আসলে আমরা সংশোধন হই। আমরা আগে নিজ পরিবার থেকে আমরা বিকশিত হই, সমাজ, আত্মীয়স্বজন। হ্যাঁ? কারোর প্রতি হিংসা রাখবো না, রূপ রাখবো না। কারোর প্রতি বরিতা রাখবো না। যারা ক্ষতি করতে আসবে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ হয়ে যাবো আমরা। আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো না, সে যেই হোক। এই বলে আজকে আপাতত আমি বিদায় নিতে যাচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর রহমতে সামনে পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।